ঈশান, আমার দিদিকে এনে দাও না। আমার না অনেক কষ্ট হচ্ছে। ও কোথায়? এইভাবে কেন আমাকে ছেড়ে গেল? আমি যে ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। ঈশানের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। সে শুধু দীর্ঘ শ্বাস ফেলে শুভ্রকে ধরে ধরে স্টেজ থেকে নামাতে লাগলো। শুভ্র তখন এতটাই মাতাল যে যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। নিচে নামা মাত্রই একদল মেয়ে মৌমাছির মতো গন্ধ শুভ্রকে ঘিরে ধরল। তাদের হাতে মোবাইল ফোন। সবারই উদ্দেশ্য এই ভাইরাল হিরোর সাথে একটা ছবি তোলা। একটা মেয়ে খুব আবদার করে বলল, স্যার প্লিজ জাস্ট একটা ছবি, না করবেন না প্লিজ, আমরা আপনার অনেক বড় ফ্যান। শুভ্র টলতে টলতে মাথা তুলে মেয়েটার দিকে তাকালো। তার সেই চোখের সেই হাহাকার দেখে যে কেউ শিউরে উঠবে। তারা শুভ্র অস্ফুট স্বরে বলল, একটা না হাজারটা ছবি তুলতে দেবো, শুধু আমার দিদিকে এনে দাও। মেয়েটা একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে হতবাক হয়ে বলল, হোয়াট? কে রীতি? ঈশান মেয়েদের ভিড় সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতে করতে বলল, এক্সকিউজ মি বস, এখন নিজের মাঝে নেই, দয়া করে আপনারা পথ ছাড়ুন, ওনার গাড়িতে নিতে দিন। কিন্তু মেয়েরা নাছোড়বান্দা। আরেকটা মেয়ে একটু স্টাইল করে শুভ্রর একদম কাছে এসে তার কাঁধ ছুঁয়ে বলল, আই হিরো, ছবি না দাও, অন্তত ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? শুভ্র একটা ম্লান হাসি দিল, যে হাসিতে শুধুই বিষাদ মাখানো। সে মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলল, আমার নাম্বার? আমি এই শহরের সব ছেলের নাম্বার এনে দেবো, শুধু শুধু তোমরা আমার দিদিকে এনে দাও। ও ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আছে। শুভ্রর এমন অদ্ভুত আর পাগলামি ভরা কথা শুনে মেয়েরা একে অপরের দিকে তাকাতে লাগলো। আমি ফিসফাস করে বলা বলি করতে লাগলো, পাগল নাকি এই লোকটা? স্টেজে উঠে রীতিকে আই লাভ ইউ বললো, আর এখন বলছে রীতিকে এনে দাও। কে এই রীতি, যে হ্যান্ডসাম আর পাওয়ারফুল ছেলেটাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে? অনেক কষ্টে সেই উন্মত্ত ভিড় ঠেলে ঈশান শুভ্রকে ক্লাবের বাইরে নিয়ে এলো। বাইরের রাতের হিমেল হাওয়া শুভ্রের তপ্ত শরীরে লাগলেও তার ভেতরের আগুন নেভাতে পারল না। শুভ্র এখন পুরোপুরি ভারসাম্যহীন, তার পা চলছে না। ঈশান, আমার দিদিকে এনে দাও। ও কোথায় লুকিয়ে আছে? ওকে বের হতে বলো। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো ওকে যাবো না ছেড়ে। এক সেকেন্ডের জন্য আমি ওকে চোখের আড়াল করবো না। শুধু ওকে একটু আসতে বলো। আমি শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারছি না। প্রতিটা নিঃশ্বাস বিষ হয়ে আমার ফুসফুস পুড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে শুভ্র আর পারল না। রাস্তার ধারের একটা নির্জন ল্যাম্পপোস্টের নিচে ধপ করে বসে রইল সে। ঈশানও ক্লান্ত হয়ে তার পাশে বসল। রাতের শহরটা এখন নিস্তব্ধ, শুধু দূরে দুই একটা গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত গলায় বলল, বস, আপনার মনে আছে একটা রাতের কথা? ঠিক এমন ঘোর অন্ধকার রাতে রিধি আপনাকে যেতে দিবে না বলে পথ আটকে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, একদম ছোট বাচ্চাদের মতো আপনার শার্টের কোনা টেনে ধরেছিল আপনাকে আটকে রাখার জন্য। মনে পড়ে কি সেই রাত আপনার? ঈশানের কথাগুলো যেন শুভ্রের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কে বৈদ্যুতিক শকের মতো লাগলো। মুহূর্তেই তার মনের পর্দায় ভেসে উঠল সেই রাতের স্মৃতি, যেদিন রিদির সাথে তার শেষ দেখা হয়েছিল। শুভ্র চোখ বন্ধ করতেই দেখতে পেল রিদি তার পথ আটকে দাঁড়িয়ে আছে, দুই চোখে টলমল করছে জল। মেয়েটা নিজের সবটুকু আকুতি ঢেলে দিয়ে শুভ্রের শার্টের হাতা খামচে ধরেছিল, কান ধরে উঠবোস করছিল যেন শুভ্র তাকে ছেড়ে না যায়। রিদির সেই মায়াভরা আর্তনাদ যেন আজও বাতাসে ভাসছে। আমায় ছেড়ে যাবেন না শুভ্র ভাই, প্লিজ যাবেন না। এতক্ষণ নেশা আর ডার্কনেসের ঘরে শুভ্র নিজেকে একরকম পাথরের মতো শক্ত করে রেখেছিল, কিন্তু সেই স্মৃতি মনে পড়তেই তার ভেতরের বাঁধ ভেঙে গেল। বুকের ভেতরে চিনচিনে ব্যথাটা এখন এক অসহ্য যন্ত্রণায় রূপ নিয়েছে। সে রাস্তার মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়ল, তার মাথাটা মাটির দিকে নুয়ে এলো, দুহাত দিয়ে নিজের বুকটা খামচে ধরল। সে যেন হৃৎপিণ্ডটা ছেড়ে বের করে আনতে চায়। পাগলের মতো শুভ্র অস্ফুট স্বরে বলতে লাগলো, আই এম সরি দিদি, মাফ করে দে এই কাপুরুষটাকে। একটা বার ফিরে আয় প্লিজ জান, জাস্ট একটা বার। ঈশান দীর্ঘ শ্বাস ফেলে শুভ্রের কাঁধে হাত দিয়ে অত্যন্ত ভারাক্রান্ত গলায় বলল,
শান্ত হন বস, সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করেন। রিধি এখন অন্য কারোর। তাই রিধিকে মনে রাখাই আপনার জন্য ভালো। কথাটা যেন শুভ্রের বুকে জ্যান্ত তলোয়ার চালিয়ে দিল। শুভ্র আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল, যে শব্দে রাতের বুক চিরে যেন হাহাকার বেরিয়ে এলো। না, রিদি অন্য কারো হতে পারে না। ও আমার, ও শুধু আমার, শুধুই আমার। বলতে বলতে শুভ্র সেই পাহাড়ের মতন কঠিন অহংকার তাসের ঘরের মতন ধসে পড়ল। সে হঠাৎ একদম অবুঝ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। ঈশান নিজের জায়গায় জমিয়ে বরফ হয়ে গেল। তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। জীবনে এই প্রথম সে ওই লৌহমানব শুভ্রকে এইভাবে ভেঙে চুরমার হতে দেখেছে। যে শুভ্রর এক রক্তচক্ষুর ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড থমকে যেত, সে আজ ধুলোবালি মাখা রাস্তায় পিছে মিশে যাচ্ছে। ঈশান কিছু বলার আগেই শুভ্র এক ঝটকায় পিচের উপরে বসে পড়ে, জানোয়ারের মতো ঈশানের পা দুটো আঁকড়ে ধরে। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, প্রতিটি নিঃশ্বাস যেন তার ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসছে। ঈশান প্লিজ, আমার রিদিকে এনে দাও। আমি জানি তোমরা সবাই মিলে আমার কলিজাটা জ্যান্ত ছিঁড়ে কোথাও লুকিয়ে রেখেছো। ওকে এনে দাও ঈশান, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি যদি জানতাম ওই পাগলিটা আমার আমার সামান্য রাগের জন্য এভাবে পর হয়ে যাবে, তবে খোদার কসম আমি কখনো ওকে ছেড়ে যেতাম না। ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তবে এখন কিভাবে আছে? ওর কি একবারও এই অধমটার কথা মনে পড়ছে না? ওকে আমার জন্য কাঁদছে না? ঈশান ঘাবড়ে গিয়ে শুভ্রকে তোলার চেষ্টা করল। তার নিজের ভেতরটাও যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। সে অপরাধীর মতো তাকিয়ে ধরা গলায় বলল, আরে বস, কি করছেন আপনি? আমার পা ধরছেন কেন? উঠুন, বসুন। আর কি বললেন যে ও আপনাকে ছাড়া কিভাবে আছে? বস, মানুষ সবসময় একরকম থাকে না। পাথরকেও মারতে মারতে কিন্তু ভেঙে যায়। হয়তো রিধি তার নতুন জীবনের সাথে মানিয়ে নিয়েছে, হয়তো তার হাজবেন্ডের সাথে সে অনেক ভালো আছে, তাই আর আপনার খোঁজ। শুভ্র এক হিংস্র নেকড়ের মতন গর্জে উঠল। সে ঈশানের কলারটা সজোরে খামচে ধরে তাকে একদম নিজের চোখের মনির সামনে টেনে আনল। শুভ্র চোখ দিয়ে তখন জল নয়, যেন উত্তপ্ত লাভা ঝরছে। সে দাঁতে দাঁত চেপে হিসিস কুড়িয়ে পৈশাচিক গলায় বলল, আমার হাজবেন্ড? ঈশানের বাচ্চা, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেব যদি হৃদির পাশে আর কোনো নাম উচ্চারণ করিস। হৃদি আমার, বলছি না ও শুধু আমার। আমি যতক্ষণ এই পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি ততক্ষণ হৃদি অন্য কারো হতে পারে না। আমি আকাশ পাতাল এক করে ফেলবো, দরকার হলে পুরো পৃথিবী জ্বালিয়ে ছারখার করে দেব, তবুও হৃদিকে অন্য কারো হতে দেব না। ও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায় মিশে আছে, আর সেই রক্তে অন্য কেউ ভাগ বসাবে তা আমি বেঁচে থাকতে অসম্ভব। ঈশান একটা শুকনো ও করুণ হাসি দিয়ে শুভ্রের দিকে তাকালো। তার গলায় এখন আর ভয় নেই, আছে শুধু গভীর এক আফসোস। সে খুব শান্ত গলায় বলল, বস, অযথা আমার উপরে মাথা গরম করবেন না। সত্যিটা হচ্ছে এই জেদ, রাগ আর ইগোর জন্যই আজ রিধিকে হারিয়েছেন আপনি। আপনার এই ডার্ক রূপটা ওকে আপনার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। শুভ্রর গলার স্বরটা দাঁতের দাঁত চেপে বের হলো, যেন এখনই সে ঈশানকে ছিঁড়ে ফেলবে। কিন্তু তার শরীর আর সায় দিচ্ছে না। ঈশান ততস্থ হয়ে হাত জোর করে বলল, সরি বস, আর কিছু বলবো না। চলুন এখন বাসায় যাবেন। নিজের শরীরের কি অবস্থা করেছেন একবার দেখুন। এই বিধ্বস্ত অবস্থায় আপনার একটু রেস্ট নেওয়া তো খুবই দরকার। এভাবে রাস্তায় পড়ে থাকলে চলবে না। শুভ্রর রাগটা যেন এক মুহূর্তেই জল হয়ে গেল। তার চোখের সেই খুনে দৃষ্টির বদলে এখন এক করুণ অসহায়ত্ব ফুটে উঠল। সে নিশার ঘোরে আর যন্ত্রণায় আধবোঝা চোখে ঈশানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, হ্যাঁ চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আব্বুকে বলবো আমার রিদিকে এনে দিতে। আব্বু তো আমার সব কথা শোনে, তাই না? আমি জানি আব্বু ঠিকই পারবে আমার রিদিকে খুঁজে বের করতে। আব্বুকে গিয়ে আজ জোর করে বলবো তিনি যেন তার ছেলেকে বাঁচানোর জন্য হলেও ওই ওই পাগলিটাকে ফিরিয়ে আনে। আব্বু পারবে, আমি জানি আব্বু পারবে। শুভ্র টলতে টলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ঈশান তাকে শক্ত করে ধরে পাজাকোলা করে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। শুভ্রর মাথাটা ঈশানের কাঁধে ঝুলে পড়ল, আর সে বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু ঠিকই আমার রিদিকে এনে দেবে। ও ছাড়া আমি যে মরে যাবো রে ঈশান, আমি যে সত্যি মরে যাবো।
ঈশান শুভ্রকে আগলে ধরে বাড়ির ড্রয়িং রুমে চলে এলো। সেখানে এক গুমোট নীরবতা। সোফায় সোহান চৌধুরী, সাহিরা চৌধুরী আর শুভ্রা বসেছিল, কিন্তু কারো মুখে এক বিন্দুও হাসি নেই। সবার মুখ শুকনো, চোখের নিচে কালচে ছোপ, যেন শুভ্রর সাথে সাথে পুরো বাড়িটাই শোকে পাথর হয়ে গেছে। হঠাৎ শুভ্রকে এই বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে সাহিরা চৌধুরী হাহাকার করে দৌড়ে এলেন। তিনি শুভ্রর ফ্যাকাশে গালে হাত দিয়ে কান্নামাখা গলায় বললেন, কি তোর এই অবস্থা কেন বাবা? শুভ্র টলতে টলতে মায়ের দিকে তাকিয়ে এক চিলতে বিষাদময় হাসি দিয়ে বলল, সব তোমার বৌমার জন্য। মা, তোমার ওই পাগলি বউটা তোমার ছেলেকে অনেক কষ্ট দিচ্ছে। দেখো, আমি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছি না। সাহেরা চৌধুরী আঁচলের চোখ মুছে বললেন, পাগলামি থামা বাবা, কি অবস্থা করেছিস নিজের? একবার আয়নায় দেখেছিস? শুভ্র মায়ের হাতটা জড়িয়ে ধরে আকুতি করল, রীতিকে এনে দাও মা, শুধু একবার ওকে আমার আমার সামনে এনে দাও। আমি কথা দিচ্ছি, আমি একদম ভালো হয়ে যাব, আর কখনো ওকে ছেড়ে যাব না, কখনো না। এই কথাটা বলেই ওর শুভ্রর নজর গেল সোহান চৌধুরীর দিকে। তিনি গম্ভীর মুখে অন্যদের দিকে তাকিয়ে আছেন, যেন শুভ্রর এই করুণ দশা তার চোখে পড়ছে না, অথবা তিনি দেখতে চাইছেন না। শুভ্র ঈশানের কাছ থেকে নিজের হাত সরিয়ে নিল। টলমল পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে সে গিয়ে সোহান চৌধুরীর ঠিক সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী ছেলের দিকে না তাকিয়েই কঠোর গলায় বললেন, কি হয়েছে? এভাবে জমের মতো আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোর এই নেশাখর চেহারা দেখার রুচি আমার নেই। কথাটা বলতেই শুভ্র ধপ করে সোহান চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। তার কোনো হুঁশই নেই, কোনো দাপট নেই। সে যেন এক মুহূর্তেই সেই ছোট্ট শুভ্র হয়ে গেছে, যে কোনো খেলনার জন্য বাবার কাছে বায়না ধরে। সে শক্ত করে বাবার পা দুটো জড়িয়ে ধরল, যেন এই পা দুটোই তার শেষ আশ্রয়। শুভ্র ডুকরে কেঁদে উঠে বলল, আব্বু, আমার অনেক কষ্ট হচ্ছে আব্বু। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। ভেতরটা অনবরত দাউ দাউ করে চলছে। আমার বুকটা ফেটে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আমাকে একটু শান্তি ভিক্ষা দেবেন আব্বু? আমার হৃদিকে এনে দেন। আমি জানি, আমি বিশ্বাস করি আমার হৃদিকে একমাত্র আপনিই ফিরিয়ে আনতে পারবেন। প্লিজ আব্বু, আপনার এই মরে যাওয়া ছেলেটাকে বাঁচান, ওকে এনে দেন। সোহান চৌধুরী পাথরের মূর্তির মতো একদম চুপচাপ বসে রইলেন। তার চোয়াল শক্ত হয়ে এলেও তিনি শুভ্রর দিকে তাকালেন না। বাবার নীরবতা দেখে আরও ব্যাকুল হয়ে উঠল। সে পাগলের মতো আব্বুর পায়ের ওপরেও নিজের মুখ ঘষতে ঘষতে আর্তনাদ করে আবার বলল, আমি না, পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আব্বু। আমার জেদ আর এই পোড়ার রাগের আগুনে ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। হয়তো আমার উপর ওই পাগলিটার ভীষণ অভিমান হয়েছে, তাই তো ও এভাবে আমার কাছ থেকে লুকিয়ে থেকে আমাকে শাস্তি দিচ্ছে। আমি তো জানতাম না ও এত বেশি অভিমানী। এইভাবে অভিমান করে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে লুকিয়ে থাকবে আমি স্বপ্নেও ভাবিনি। শুভ্রর গলার স্বর ভেঙে আসায় চুরমার হয়ে যাচ্ছিল। সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আচ্ছা, আমি আপনার কাছে হাত জোর করে স্বীকার করছি আব্বু, আপনার এই পাথরের মতো যেদি ছেলেটার অস্তিত্বের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে ওই পাগলিটা। আপনার ছেলের প্রতিটা নিঃশ্বাসের স্পন্দনে শুধু ওর নাম শোনা যায়। দেহটা আমার হলেও আমার প্রাণটা তো সেই কবেই ওর কাছে জমা করে দিয়েছি। প্রাণ ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে আব্বু? আমি তো নিঃশ্বাস নিতেও পারছি না। শুভ্র এবার নিজের বুকটা খামচে ধরে বাবার দিকে করুণ চক্ষু দিয়ে তাকালো। মেরে দেন না ওকে, আই প্রমিস এই জীবনে আমি আপনার কাছে আর কোনোদিনও কিচ্ছু চাইবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুধু একবার ওকে আমার কাছে এনে দাঁড় করান। ওর সামনে দাঁড়িয়ে আমাকে একটা বার মাফ চাইতে দেন আব্বু। ও ছাড়া আমার এই জীবনে এক অভিশপ্ত মরুভূমি। ওকে ফিরিয়ে দিন আব্বু, আমার আর কিচ্ছু চাই না, শুধু ওকে আমায় দিয়ে দিন। সোহান চৌধুরী এবার কঠোর গলায় বললেন, অন্যের বউকে কেন তোকে এনে দিতে হবে রীতি? এখন তোর কেউ না, বিয়ে করবি বল, আমি কাল থেকে পাত্রী দেখা শুরু করে দিই। বাবার মুখে অন্যের বউ শব্দটা শুনে শুভ্র শরীরের রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। সে টলমল চোখে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, পাত্রী নয় আব্বু, যদি কিছু করতে হয় তবে মেরে আমাকে দাফনই দিয়ে দেন। দিদি ছাড়া অন্য কোনো মেয়ের নাম আমার পাশে বসানোর চেয়ে কবরের মাটি অনেক বেশি শান্তির হবে। সোহান চৌধুরী এবারও কোনো দয়া দেখালেন না।
পাথরের মতো স্থির হয়ে বসে রইলেন। শুভ্র এবার অবোধ শিশুর মতো ফুপিয়ে উঠে বলল, আব্বু, আমি নিঃশ্বাসটা শান্তিতে নিতে পারছি না। একটা ক্ষণ কলিজার ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে কাটছে। আমার ওকে দেখতে ইচ্ছে করছে খুব। প্লিজ আব্বু, ওকে একটা বার এনে দেবেন। কিচ্ছু বলবো না, ওকে শুধু একটু দূর থেকে দেখে আমার চোখের এই তৃষ্ণা মেটাবো। একটা বার ওকে দেখলেই হয়তো আমার এই তখন একটু কমবে। সোহান চৌধুরী এবার ব্যঙ্গাত্মক স্বরে বললেন, কেন, তুই না বললে পাতাল থেকে হলেও ওকে খুঁজে বের করবি? তবে এখন কেন এভাবে ভেঙে পড়ছিস? বের কর ওকে নিজের দাপটে। বাবার এই তিরস্কারে শুভ্র যেন আরও কুঁচকে গেল। সে দুই হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। এমন কোনো জায়গা নেই আব্বু যেখানে আমি ওকে খুঁজিনি। পুরো শহর, প্রতিটা গলি, প্রতিটা পরিচিত মুখ, সব জায়গায় দেখা শেষ। কোথাও নেই ও। পেলাম না আমি ওকে। হেরে গেছে আব্বু। আপনার এই জেদি ছেলেটা আজ ওর ভালোবাসার কাছে পুরোপুরি হেরে গেছে। তাই তো আপনার পায়ের কাছে পড়ে আছি। আমার হৃদিকে এনে দেন আব্বু, নইলে কসম আমি সত্যি মরে যাব। শুভ্রর এমন করুণ আরতি, এমন হাহাকার দেখে পাষাণ হৃদয়েও জল আসার কথা। সাহেরা চৌধুরী আর শুভ্রা তখন কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু সোহান চৌধুরী যেন আজ নিষ্ঠুরতার চরম সীমায় পৌঁছে গেছেন। তিনি বিন্দু মাত্র বিচলিত না হয়ে শুভ্রর চোখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বললেন, মরে যা তুই। বাবার মুখে এই চরম কথা শুনে সাধারণ কোনো ছেলে হলে হয়তো বুক ফেটে যেত, কিন্তু শুভ্রর মাঝে কোনো ভাবান্তর হলো না। তার কষ্টের সীমা ছাড়িয়ে সে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মৃত্যুও তার কাছে তুচ্ছ। সে ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বাবার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আব্বু, মরে গেলে কি শান্তি পাওয়া যায়? অশান্তিগুলো কি দেহের সাথে দাফন হয়ে যায়? ছেলের মুখে মৃত্যুর এমন সহজ স্বীকারোক্তি শুনে সাহেরা চৌধুরী কলিজা ফাটানো চিৎকার দিয়ে উঠলেন। তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চুপ কর শুভ্র, দোহাই লাগে তোর। এসব কি অলক্ষণী কথা বলছিস? নিজের মা বেঁচে থাকতে এইসব কথা বলতে তোর একটুও বুক কাঁপছে না? শুভ্র মায়ের কথার কোনো উত্তর দিল না। সে টলমল পায়ে উঠে দাঁড়ালো, তার বাবার দিকে একবার শেষবারের মতন ম্লান দৃষ্টিতে তাকালো। সে চোখে ছিল না কোনো অভিযোগ, না ছিল কোনো রাগ। তারপরে আর কোনো শব্দ না করে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে নিচের রুমে চলে গেল। খট করে দরজা বন্ধ হওয়ায় শব্দটা পুরো বাড়িতে এক অশুভ স্তব্ধতা বয়ে আনলো। সাহেরা চৌধুরী রাগে আর শোকে সোহান চৌধুরীর ওপরে ঝাঁপিয়ে পড়লেন। এইটা কি আপনি কি বললেন? ছেলেটা আমার এমনি মেয়েটাকে না পেয়ে পাগল হয়ে আছে, আর ও তার ওপর আপনি রাগের মাথায় নিজের সন্তানকে মরে যেতে বলছেন? আপনি কি একটু মায়া নেই? সোহান চৌধুরী সোফায় হেলান দিয়ে কঠোর স্বরে বললেন, বলেছি তো, কি হয়েছে? মরে যাবে? যে ছেলে ভালোবাসার মানুষকে ছেড়ে এতগুলো দিন বাইরে থাকতে পারে, সেই ছেলে আবার ভালোবাসার জন্য মরে যাবে? এটা আমার বিশ্বাস করতে হবে। দিস ইজ অল ড্রামা। ঈশান আর সহ্য করতে পারল না। সে কয়েক কদম এগিয়ে এসে বিনীত কিন্তু ধীর গলায় বললেন, আঙ্কেল, আমার মনে হচ্ছে এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বস সত্যি খুব খারাপ অবস্থায় আছে। সোহান চৌধুরী ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকালেন। তুমি চুপ থাকো ঈশান। তোমার কথা শুনে কি এখন আমার চলতে হবে? অনেক রাত হয়েছে, এবার নিজের বাড়ি ফিরে যাও। ঈশান আর কথা বাড়িয়ে লাভ নেই বুঝে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে এলো। তার বুকের ভেতরটা কু ডাকছে। শুভ্রের সেই শান্ত হাসিটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। হাসি দিয়েই বের হতেই পেছন থেকে মায়া ভরা এক চিলতে কণ্ঠ ডাকলো, ঈশান ভাইয়া। ঈশান থেমে গেল। ঘুরে তাকিয়েও দেখল শুভ্রা দাঁড়িয়ে আছে, তার চোখেও জল। শুভ্রা কাছে এসে নিচু স্বরে বলল, আব্বুর কথায় রাগ করবেন না প্লিজ। আব্বুর মেজাজ গরম হলে একটু খিটখিটে হয়ে যায়, ঠিক ভাইয়ার মতো। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে না, রাগ কেন করব? আঙ্কেল রেগে আছেন সেটা আমি জানি। যে বাবা নিজের ছেলেকে রাগের মাথায় মরে যেতে বলতে পারে, সেখানে আমি তো বাইরের লোক। আমাকে কি বলবেন তাতে আমার কিছু যায় আসে না। শুভ্রা একটু অবাক হয়ে বলল, এইভাবে কেন বলছেন? আমার আব্বু বুঝি আপনার বাবার মতো না?
নিশান একটু ম্লান হেসে বলল, আমি কখন বললাম তোমার আব্বু আমার বাবার মতো না? আমি আঙ্কেলকে যথেষ্ট সম্মান করি। শুভ্রা এবারে মাথা নিচু করে আঁচল দিয়ে মুখ ঘষল। তারপরে খুব ধরা গলায় বলল, হুম, বুঝেছি, কিন্তু আমার না খুব ভয় করছে। ঈশান ভ্রু কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে মুখে চিন্তার ছাপ থাকলেও সে সেটা শুভ্রার সামনে প্রকাশ করতে চাইল না। সে হালকা চালে জিজ্ঞাসা করল, কেন হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? শুভ্রা ভয়ে ভয়ে দোতলার ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, ভাইয়া যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে বসে? ঈশান এবার বাঁকা এক চিলতে হাসি দিল। পরিস্থিতিটা একটু হালকা করার জন্য সে কৌতুকের ছলে বলল, আরে করলে করতে দাও না, হয় লাইলি মজনুর মতো অমর প্রেম হয়ে থাকবে, পরে তোমাদের এই চৌধুরী বাড়িতেও লাইলি মজনুর প্রেমের মেলা বসবে, আর সেই মেলাতে আমি তোমাকে স্পেশাল দেখে একটা প্যাপু বাঁশি কিনে দিব, আর তুমি সেটা বাজিয়ে সারা বাড়ি বলে বেড়াবে, হ্যাঁ লাইলি মজনুর মেলা। আপনিও না ঈশান ভাইয়া, এই বিপদের মধ্যেও আপনার মস্করা থামে না। যাও, অনেক রাত হয়েছে, রুমে চলে যাও, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। পুরো ঘর এলোমেলো করে তাণ্ডব চালাচ্ছে শুভ্র। ড্রাগের কড়া নেশায় মাথা ঝিমঝিম করছে। শিরায় শিরায় আগুনের মতো রাগ আর বুকে অসহ্য হাহাকার। কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছে না। পাগলের মতো হাত পা ছুটছে, মাথা একদম কাজ করছে না। ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। টানা 3 দিন ঘুম নেই। চোখগুলো ফুলে লাল টকটকে হয়ে আছে। মনে হচ্ছে এখনই রক্ত ঝরবে। হঠাৎ ক্যাবিনেটের পার্সোনাল ড্রয়ারটা সজোরে টেনে খুলতেই একটা চকচকে ছবি ছিটকে সামনে এসে পড়ল। শুভ্র থমকে গেল। কাঁপা কাঁপা অসার হাতে ছবিটা ধুলোমাখা মেঝে থেকে তুলে ধরল। চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল হৃদির স্কুল ড্রেস পরা সেই চেনা মুখটা। 2 পাশে লম্বা 2 বিনুনি, মুখে সেই পরিচিত নিষ্পাপ মিষ্টি হাসি। এই পিকটা শুভ্রা তুলেছিল শুভ্রের ফোন দিয়ে। তখন ওরা ক্লাস 10-এ পড়ে। ওদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেদিন। স্কুলেই ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল। শুভ্রার তখন নিজের ফোন ছিল না, তাই ও ভাইয়ের ফোনটা নিয়ে গিয়েছিল আর তখনই এই ছবিটা তুলেছিল। সেদিনের কথা শুভ্রের স্পষ্ট মনে আছে। এই ছবিটা ফোনে দেখার পর সারা রাত ও ঘুমায়নি, শুধু এক দৃষ্টি চেয়েছিল। পরদিনই ও দোকান থেকে ছবিটা প্রিন্ট বের করে এসে নিয়ে এসেছিল, যাতে ফোন ছাড়াও বাস্তবে সব সময় হৃদিকে চোখের সামনে দেখতে পারে। আজ এত দিন পর ধুলোমাখা সেই ছবিটা দেখে শুভ্রের মরা ফ্যাকাশে মুখে এক চিলতে বিষাদমাখা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি স্থায়ী হলো না। পরক্ষণেই বুকের বাম পাশে তীব্র একটা মোচড় দিয়ে উঠল, যেন কেউ ধারালো ছুরি দিয়ে কলিজাটা এফোর ওফোর করে দিল। শুভ্রের নিঃশ্বাস আটকে এলো। সে কি তাহলে হৃদিকে সত্যি সত্যি হারিয়ে ফেলল? তার এত বছরের জমানো পাহাড় সম ভালোবাসা কি এভাবে হেরে গেল? সে কি তার মনমোহিনীকে পেয়েও পেল না? এই দুঃসহ চিন্তাটা মাথায় আসতেই শুভ্র ছবিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মেঝেতে ধপ করে বসে পড়ল। 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে জানোয়ারের মতো আর্তনাদ করে উঠল ও। না না দিদি, আমার, ও শুধু আমার। শুভ্রের বুকের ভেতরের দহন আর যন্ত্রণা ক্রমেই বাড়ছে। শান্তিতে এক ফোঁটা নিঃশ্বাসও নিতে পারছে না ও। দম বন্ধ হয়ে আসছে। হাতের ছবিটা শিথিল হয়ে মেঝেতে পড়ে গেল। মুহূর্তে হৃদির হাসি মুখটা আবছা হয়ে পুরোপুরি শুভ্রের চোখের সামনে ভেসে উঠল। শুভ্র এক পলক সেই শূন্যতায় চেয়ে থেকে সজোরে চোখ বন্ধ করে নিল। এই ছবিটা, এই স্মৃতিগুলো এখন ওকে বাঁচার বদলে আরও তিলে তিলে মারছে। শুভ্র এই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ভেতরটা যেন জীবন্ত কয়লার মতো পুড়ছে। সে পাগল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার শূন্য চোখ দুটো হন্যে হয়ে কিছু একটা খুঁজছে। হঠাৎ তার চোখ গিয়ে আটকে গেল টেবিলের উপরে রাখা একটা বড় কাচের বোতলের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে ট্রায়াজোলাম। শুভ্র একদম নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সেই বোতলের দিকে হাত বাড়ালো। তারপরে টলতে টলতে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে পাগলের মতো 5-6টা করে ট্যাবলেট মুখে দিচ্ছে আর গিলছে। তার থামার কোনো নামই নেই, যেন এই বিষগুলো খেলেই বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভে যাবে।
খেতে খেতে সে পুরো বোতলটাই শেষ করে ফেলল। খালি বটলটা হাত থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। 10 পাতা মেডিসিন ছিল ওই এক বোতলে। কিন্তু শুভ্রের আচ্ছন্ন মস্তিষ্কে মনে হচ্ছে সে মাত্র কয়েকটা ট্যাবলেট খেয়েছে। সে আরও খাওয়ার জন্য আশেপাশে পাগলের মতো হাতড়াতে লাগলো, কিন্তু আর কিছু পেল না। শরীরটা এবার নিস্তেজ হয়ে আসছে। হাল ছেড়ে দিয়ে সে ধপ করে সোফায় বসে পড়ল। হাতে তার এখনও হৃদের সেই স্কুল ড্রেস পরা ছবিটা ধরা। মাথাটা ভীষণভাবে ঘুরছে, চারদিকে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। সে হৃদের ছবিটার দিকে ঘোলাটে চোখে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে মাথাটা সোফায় এলিয়ে দিল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা দুর্বল কণ্ঠে এক বুক হাহাকার নিয়ে কাতর কণ্ঠে গিয়ে উঠল, শুভ্র শরীরটা এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। ট্রায়াজোলামের ওই কড়া বিষগুলো রক্তে মিশে গিয়ে সরাসরি ওর মস্তিষ্কে আঘাত করছে। মাথাটা সোফায় হেলিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ওর পুরো শরীর পাথরের মতো ভারী হয়ে এলো। শুভ্র অনুভব করতে পারছে ওর পায়ের পাতা থেকে শুরু করে বুক পর্যন্ত এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে ও, কিন্তু ফুসফুসটা যেন জমে গেছে। বাতাস টেনে নিতে কলিজায় প্রচণ্ড টান পড়ছে। হঠাৎ শুভ্রর ভেতরটা এক ভয়াবহ মোচড় দিয়ে উঠল। পাকস্থলী থেকে উথাল পাথাল হয়ে এক দলা তরল ওর কণ্ঠনালী বেয়ে উপরে উঠে আসছে। শুভ্র নিজেকে সামলানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। ওর ঠোঁটের কোণ বেয়ে সাদা থকথকে ফেনা গড়িয়ে পড়তে লাগলো। সেই সাদা ফেনা ওর চিবুক ভিড়িয়ে গলার দিকে বয়ে যাচ্ছে। ওর মুখটা যন্ত্রণায় কুচকে নীলচে বর্ণ ধারণ করছে। অক্সিজেনের অভাবে প্রতিটা কোষ যেন শেষবারের মতো আর্তনাদ করে উঠেছে। ওর হাতের আঙুলগুলো অবশ হয়ে এলো। যে ছবিটা ও বুক দিয়ে আগলে রেখেছিল সেই ছবিটা ঘাম আর ধুলোমাখা হাতের মুঠো থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। শুভ্র ঝাপসা চোখে শেষবারের মতন মেঝের দিকে তাকালো। ছবির সেই হাসি মুখের হৃদি যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুভ্রর চোখের পাতাগুলো এখন হাজার মনের ভারী লোহার মতো চেপে বসছে। ও চেঁচাতে চাইল হৃদি বলে, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা ঘরঘরে অস্পষ্ট শব্দ বের হলো। শুভ্র শরীরটা সোফা থেকে ধীরে ধীরে গড়িয়ে মেঝের কার্পেটে আছড়ে পড়ল। ওর মাথাটা একপাশে ঝুলে আছে। ঠোঁটের কোণে সেই সাদা ফেনা এখন আরও বেশি ঘন হয়ে বের হচ্ছে। ওর শরীরটা একবার প্রচণ্ডভাবে কেঁপে উঠে নিথর হয়ে গেল। চোখ দুটো আধবোঝা হয়ে স্থির হয়ে আছে। কোনো পলক নেই, কোনো স্পন্দন নেই। পুরো ঘরে এখন শুধু মৃত্যু শীতল নীরবতা। এক সময়ের অদম্য শুভ্র চৌধুরী আজ নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে আছে। ওর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘুমের ওষুধের খালি পাতা। আর সেই স্কুল জীবনের ছবিটা, যে ভালোবাসার জন্য এত দিন হাহাকার করেছে ও, সেই ভালোবাসার যন্ত্রণার অবসান ঘটাতেই যেন সে চিরস্থায়ী অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছে। রাত গভীর, বাইরে শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক। বাড়ির সবাই একরাশ শোক বুকে নিয়ে কোনো মতে ঘুমানোর চেষ্টা করছে। সাহেরা চৌধুরীর চোখে এক বিন্দুও ঘুম নেই। কেমন যেন তার মনটা বারবার গুডাকছে। তিনি কয়েকবার শুভ্রের রুমের দরজায় আলতো করে নক করেছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। ভেবেছেন হয়তো ছেলেটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। সেই গভীর রাতে পাগলের মতো বাড়িতে ঢুকলো ঈশান। ক্লাব থেকে ফেরার পর তার মনটা একদম ভালো লাগছিল না। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছিল। শুভ্রের খবর নেওয়ার জন্য সে ওর নাম্বার গুনে গুনে 100 বার কল দিয়েছে, কিন্তু শুভ্র একটা কলও ধরেনি। সেই দুশ্চিন্তায় ঈশান আর স্থির থাকতে না পেরে সোজা শুভ্রদের বাড়িতে চলে আসলো। সে ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে সরাসরি শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় সজোরে ধাক্কা দিয়ে নক করতে করতে সে ডাকলো, বস শুনতে পাচ্ছেন? আমি ঈশান। এভাবে অনেকক্ষণ ডাকলো ঈশান, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, কোনো পায়ের আওয়াজও নেই। ঈশানের ভীষণ ভয় লাগলো। ওর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো দরজায় লাথি বসাতে লাগলো। কয়েকটা প্রচণ্ড লাথিতে কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। আর ভেতরে তাকাতেই ঈশানের চোখ দুটো বড় হয়ে গেল। শরীরের সব রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে বরফ হয়ে গেল। সে কলিজা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল, বস।
ঈশান সরাসরি দৌড়ে গিয়ে শুভ্রকে জাপটে ধরে অস্থির হয়ে চিৎকার করে উঠল। বস বস, এটা কি করছেন আপনি? বস, চোখ খুলুন, দোহাই লাগে আপনার। ঈশান পাগলের মতো চিৎকার শুরু করলো। তার সেই গগন বিদারী চিৎকারে বাড়ির সবার কাঁচা ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। সবাই দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়ে শুভ্রের রুমে ছুটে আসলো। ঘরের মেঝেতে শুভ্রের ওই নিথর আর ফ্যাকাশে শরীরটা দেখে সাহেরা চৌধুরী রীতিমতো জ্ঞান হারানোর মতন ঢলে পড়লেন। শুভ্রা ওর ভাইয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বুক ফাটা চিৎকার করে কান্না শুরু করে দিল। সোহান চৌধুরী দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার তীক্ষ্ণ মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এইটা কি সেই একগুঁয়ে গম্ভীর আর দাপুটে তার ছেলে, নাকি অন্য কেউ? সাহেরা চৌধুরী চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ, আমার ছেলেটারে মেরে ফেললো। ও আল্লাহ, আমার ছেলেটা যদি কিছু হয় তাহলে আমি সোহান চৌধুরীকেও ছাড়বো না।